ঠিক রাত 11:10 স্বর্ণর মোবাইলে ফোন আসল। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসল, স্বর্ণ, কি করছো? স্বর্ণ চিনতে না পেরে বলল, কে বলছেন? চিনলে না? আমি ধ্রুব। স্বর্ণ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে তো ভুল নম্বর দিয়েছিল। ছেলেটা ফোন করল কি করে? ওপাশ থেকে ধ্রুব বলেই যাচ্ছে, কথা বলছো না কেন স্বর্ণ? ঘুমিয়ে গেছো? তুমিই তো বলেছিলে 11টার পর ফোন করতে। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। স্বর্ণ ফোন কেটে মোবাইল বন্ধ করে দিল। এ কোনো নতুন যন্ত্রণা? মোহনার শরীরের ক্ষতগুলো ঠিক হওয়ার পরপরই আবার নতুন সমস্যা দেখা দিয়েছে। জ্বর আসে শুধু, প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে আর শরীর দুর্বল লাগে। প্রথমে ভেবেছিল অ্যাক্সিডেন্টের ধাক্কায় এমন হচ্ছে, পরে দেখা গেল শরীরে গুটি গুটি দেখা যাচ্ছে। সেদিনই আবির মোহনাকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তার দেখে শুনে বললেন টাইফয়েড হয়েছে। অবস্থা খুব খারাপের দিকে যায়নি বলে বাড়িতে রেখেই চিকিৎসা করানো হচ্ছে। মাথা ব্যথায় দিনে চোখে দেখে না কিছু, ঘর অন্ধকার করে রাখে, আর সারারাত জেগে থাকে। স্বর্ণর মোহনাকে দেখে কষ্ট হয় খুব। কোনো পাপের এত শাস্তি পাচ্ছে মেয়েটা? সে মোহনার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। মোহনা চোখ বন্ধ করে শুয়েছিল। সে চোখ না খুলেই বলল, স্বর্ণ আপু, তোমার মোবাইলে টাকা আছে? কেন? কারো সাথে কথা বলবি? হুম। মাহাদির সাথে। কেন? ওর সাথে কি দরকার? আপু, আমি কথা বলবো না, শুধু ওর হ্যালো শুনে কেটে দেব। পরে ফোন করলে তুমি বলে দিও রং নাম্বার। স্বর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সত্যিই মনে হয় ওর গলা শুনলে তোর শরীর ভালো হয়ে যাবে? হ্যাঁ আপু। স্বর্ণ মোবাইল এগিয়ে দিল মোহনাকে। একবার রিং হতেই ধরল মাহাদি। সালাম দিয়ে জিজ্ঞেস করল কে। মোহনা কথা বলল না, চুপচাপ শুনে গেল। মাহাদি কয়েকবার হ্যালো হ্যালো করে ফোন কেটে দেওয়ার আগ মুহূর্তে বলল, মোহনা, কেমন আছো তুমি? মোহনার সাথে সাথে ফোন কেটে দিল। স্বর্ণর দিকে তাকিয়ে বলল, আপু দেখো, আমার জ্বর কমে গেছে। স্বর্ণ মোহনার গায়ে হাত দিয়ে দেখল সত্যি জ্বর নেমে গেছে, অথচ একটু আগেও শরীর গরম ছিল। স্বর্ণ অবাক হয়ে তাকিয়ে রইল মোহনার দিকে। মোহনা আজ শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেল। স্বর্ণর তাসিনের ঘরে যেতে খুব ইচ্ছে করছে। অনেকদিন রাত জেগে গল্প করা হয় না। সে তাসিনের ঘরে গেল। গিয়েই অপ্রস্তুত হল। ছেলেটা চেঞ্জ করছে। কি অদ্ভুত! একটা মানুষ দরজা খোলা রেখে চেঞ্জ করে? স্বর্ণকে সরে যেতে দেখে তাসিন বলল, 1 মিনিট স্বর্ণ, হয়েই গেছে, চলে যেও না। স্বর্ণ ভেতরে ঢুকতেই তাসিন লাইট বন্ধ করে দিল। বলল, তুমি কি করে বোঝ কবে আমি তোমাকে মনে করছি? আজ আপনি আমাকে মনে করেছিলেন নাকি? হুম, ফোনও করেছিলাম। আর অন্যদিন মনে করেন না বুঝি? প্রতিদিনই করি, তবে আজ বেশি করছিলাম। কারণ একটা গুড নিউজ আছে। কি? আগে বলো, তোমার ফোন বন্ধ কেন? একজন অনেক ডিস্টার্ব করছে তাই। কে? স্বর্ণ তাসিনকে সব বলল। তাসিন বলল, ডিপার্টমেন্টের সিনিয়র হয়ে জুনিয়রের নাম্বার জোগাড় করা কোনো ব্যাপারই না। তুমি তাকে 11টায় ফোন করতে বলেছিলে, সে তখনই করেছিল। ভুল নাম্বার বুঝতে পেরে আসলটা জোগাড় করেছে। আর তার জন্য তার সময় লেগেছে 10 মিনিট বা তারও কম। বুঝলে? হুম। আমিই বোকা। তা তো অবশ্যই।
তোমার উচিত ছিল প্রথম দিন ভালো করে বলে দেয়া যে তোমার কোনো ইন্টারেস্ট নেই। তা না করে ছবি তুলতে গেছ। কিন্তু আমি কি করতাম? চাইলেই ভালো করে বলতে পারতে যে ছবি তুলবে না। ছেলেটা হয়তো রাতের বেলা তোমার ছবি দেখে ঘুমায়। কি ভাবে আল্লাহ জানে। স্বর্ণ কাঁদো কাঁদো হয়ে বলল, এসব কি বলছেন? ঠিকই বলছি। অবশ্য তোমার তাতে ভালোই। লতে পড়ছে ছেলে। ভবিষ্যতে লইয়ার হবে। তার সাথে বিয়ে হলে তোমার ফিউচার সেটেলড। স্বর্ণ উঠে দাঁড়াল। আমি কেন তাকে বিয়ে করতে যাব? আপনি এসব কেন বলছেন? অদ্ভুত তো। তাহসিন কিছু বলল না। তার রাগে গা কাঁপছে। স্বর্ণ ঘর থেকে বের হয়ে গেল। তার ভীষণ কান্না পাচ্ছে। এই সামান্য কথা নিয়ে তাহসিন তাকে এভাবে ভুল বুঝল? সে সোজা মনেই তো তাকে সব বলেছিল। সকালে স্বর্ণর সাথে তাহসিনের দেখা হলো খাবার টেবিলে। কেউ কারো সাথে কথা বলল না। তবে চার চোখের মিলন হলো অনেকবারই। অর্ধেক খেয়ে স্বর্ণ উঠে পড়ে বলল, আর খাব না। শশী বললেন, কেন রে? অসুস্থ লাগছে? মোহনার অসুখ হওয়ার পর শশী ভয় থাকেন সবসময়। কার কখন কি হয়ে যায়। স্বর্ণ বলল, না মামি। পেট ভরে গেছে। তুমি মোহনার খাবারটা দাও। আজ আমি ওকে খাইয়ে দেই। স্বর্ণ ঘরে ঢুকে দেখল মোহনা তার মায়ের ফোনে কার সাথে যেন কথা বলছে। তাকে চিন্তিত দেখাচ্ছে। ফোন রাখার পর স্বর্ণ জিজ্ঞেস করল, কি হয়েছে রে? মোহনা আতঙ্কিত গলায় বলল, আর 20 দিন পর আমার টেস্ট পরীক্ষা। চিন্তা করিস না। সময় তো আছেই। এর মধ্যে পড়া হবে না? জানি না আপু। এসবের চক্করে সব ভুলে গেছি। স্বর্ণ মেহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব আছে মাথায়। শুধু একটু ঝালিয়ে নিলেই হবে। তুই বরং এই কয়দিনে কলেজে যাস না। বাড়িতে বসেই পড়াশোনা কর। প্রিপারেশন ভালো হবে। মোহনা বুঝতে পারল স্বর্ণ তাকে কেন নিষেধ করছে। কলেজে গেলে মাহাদির সাথে দেখা হবে বলে। মোহনা নিজেও মাহাদির সাথে দেখা করতে চায় না। তাই বলল, ঠিক বলেছ আপু। বাসায় পড়ব। আজ জ্বর কম আছে। আজ থেকেই পড়া শুরু করি। আচ্ছা। এখন খেয়ে নে। মোহনা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে পড়তে বসল। কিন্তু একটা অক্ষরও তার মাথায় ঢুকল না। সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার নিয়ে বসল। পুরো 1 ঘন্টা লাগিয়ে আদর্শ গ্যাসের সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করেও ব্যর্থ হল। সে মনে মনে ভাবতে লাগল, তার অন্য কোনো রোগ হয়নি তো? বড় কিছু? যেটা ভেতরে ভেতরে সব শেষ করে দিচ্ছে? তাহসিন যে মেয়েটাকে পড়াতে যায় তার নাম ফারজাহা। তাহসিনের মন খারাপ দেখে ফারজাহা জিজ্ঞেস করল, ভাইয়া, আপনার কি হয়েছে? কিছু না তো। কিছু হয়েছে? বলুন না প্লিজ। আমাকে বলতেই পারেন। আমি কাউকে বলবো না। তাহসিনের মেয়েটার দিকে তাকিয়ে মনে হলো আসলেই তাকে বলা যায়। ছোট হলেও বোঝে অনেক। সে বলল, আমার খুব প্রিয় একজনের সাথে ঝগড়া হয়েছে। ফারজাহা অবাক হয়ে 2 গালে হাত দিয়ে বলল, আপনি ঝগড়া করতে পারেন? তাহসিন হেসে ফেলল। পারব না কেন? আপনাকে দেখে সেরকম মনেই হয় না। তাই নাকি? হুম। কিন্তু ঝগড়ার জন্য আপনার মন খারাপ না। আপনি সেই মানুষটার ওপর রাগ। রাগ করা ভালো নয়। সম্পর্ক নষ্ট হয়। তোমাকে এসব কে বলেছে? কেউ না। আমি জানি। কারো ওপর রাগ হলে একবার তার দিক থেকে ব্যাপারটা ভেবে দেখা উচিত। তাহলে বেশিরভাগ সময়ই ভুল বোঝাবুঝি হয় না। আমার অনেক রাগ হলেও আমি আরেকজনের জায়গায় নিজেকে রেখে ভাবি।
তখন রাগ পড়ে যায়। তাহসিন অবাক হল মেয়েটার বুদ্ধি দেখে। সে স্বর্ণর দিক থেকে ঘটনাটা ভাবার চেষ্টা করল। তার মনে হল আসলেই স্বর্ণর দোষ নেই। স্বর্ণর মনে সমস্যা থাকলে সে সব এভাবে বলে দিত না তার কাছে। তাহসিন সিদ্ধান্ত নিল সে বাড়ি ফিরেই স্বর্ণকে সরি বলবে। রাস্তায় তাহসিনের দেখা হল তার অনেক পুরনো বন্ধু জিদানের সাথে। জিদান তাকে দেখেই জড়িয়ে ধরল। তাহসিন জিদানকে অবাক হয়ে দেখল। ছেলেটা আগে মুখচোরা ধরনের ছিল, খানিকটা আনস্মার্টও ছিল, এখন খুব ধোপদুরস্ত লাগছে। বিয়ের পর বউয়ের সংস্পর্শে বদলে গেছে কতটা। তাহসিন জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? জিদান একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, শ্বশুরবাড়ি যাচ্ছি রে। আমার শ্বশুরের মাথায় একটু সমস্যা আছে। বেশি বড়লোক হলে যায় হয়, টাকা খরচ করার জায়গা নেই। এখন কি একটা সাহিত্য এজেন্সি খুলেছে নবীন কবি লেখকদের জন্য, সেটার উদ্বোধনী আজ। আমি হচ্ছি তার বিশেষ অতিথি। মানে সোজা কথায় বলির পাঠা। বলতে বলতে হেসে ফেলল দুজনেই। জিদান বলল, তোর কাজ আছে কোনো? না থাকলে চল আমার সাথে, আমার শ্বশুরবাড়িটাও দেখে আসবি। তাহসিনের কাজ ছিল না, সে গেল জিদানের সাথে। জিদানের শ্বশুর রাজীব হাওলাদারকে তাহসিনের ভালোই লাগল। সোজাসাপটা ধরনের মানুষ, প্রচুর কথা বলেন। তাহসিনের সাথে পরিচিত হয়ে তিনি তাদের বসালেন। প্রোগ্রামে কি কি হচ্ছে সেসব গড়গড় করে বলে গেলেন কিছুক্ষণ। তারপর কে একজন ডাক দিতে চলে গেলেন। তাহসিন দেখল বেশ অনেক গণ্যমান্য লোক এসেছেন এখানে। তবে তারা বেদ হয় কেউ খুশি হয়ে আসেননি, না পারতে এসেছেন। প্রায় সবাই মুখ গম্ভীর করে রেখেছেন। অনুষ্ঠান করা হচ্ছে রাজীব সাহেবের বাড়িতেই। দোতলা বাড়ির পেছনে প্রাচীরে ঘেরা বিশাল মাঠের মতো ফাঁকা জায়গা, সেখানে প্যান্ডেল করা হয়েছে। কিছু দূরে বাবুর্চিরা রান্না করছে, খাবারের ঘ্রাণ ভেসে আসছে। রাজীব সাহেব এজেন্সির উদ্বোধনী করলেন। এটার অফিস হবে বনানীতে। প্রতি সপ্তাহে সেমিনার হবে, লেখালেখি নিয়ে আলোচনা সমালোচনা হবে। তিনি একটা প্রকাশনীও খুলেছেন, নাম ঝিনুক প্রকাশনী। রাজীব সাহেবের একমাত্র মেয়ের নাম ঝিনুক। অনুষ্ঠানে কাউকে বক্তৃতা দিতে, কাউকে কবিতা বা গান শোনাতে বলা হল। জিদান হঠাৎ বলল, তাহসিন খুব ভালো গল্প লেখে, মুখে মুখে গল্প শোনাতেও পারে। ওর কয়েকটা গল্প পত্রিকা, ম্যাগাজিনে ছাপাও হয়েছে। রাজীব সাহেব অবাক হয়ে বললেন, একবার শোনাও তো। তাহসিন চাইছিল না। জিদান প্রায় জোর করেই তাকে ছোট্ট স্টেজে উঠিয়ে দিল। তাহসিন একটা ছোট গল্প শোনাল। বাকিরা কেউ খুব একটা পাত্তা না দিলেও রাজীব সাহেব মুগ্ধ হয়ে শুনলেন। তাহসিনকে ডেকে তার সাথে কথা বললেন অনেকক্ষণ। তারপর আচমকা একটা প্রস্তাব দিয়ে বসলেন, তাহসিন, আমার নতুন প্রকাশনী, বই বের করব। আমি চাচ্ছি তোমার বই দিয়েই আমার বই ছাপানো শুরু হোক। তাহসিন অবাক হয়ে চেয়ে রইল। তার গল্প কেউ ছাপাবে? বইয়ের পাতায় তার লেখা থাকবে? তার গল্প লোকে আদৌ পড়বে? সে তো শখের বশে লেখে। রাজীব সাহেব তাহসিনের হাত ধরে বললেন, কি হলো? রাজি তো তুমি? তাহসিন রাজি হয়ে গেল। এখন কপালে যা আছে হোক। রাতে তাহসিনের আর বাড়ি ফেরা হল না। রাজীব সাহেব তাকে না খেয়ে ফিরতে দেবেন না। রাতে খেয়ে গল্প করতে করতে প্রায় 11টা বেজে গেল। এখন বাড়ি পৌঁছতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাহসিন আবিরকে ফোন করে বলে দিল সে যাবে না। রাতটা জিদানের শ্বশুরবাড়িতে কাটিয়ে দিল তাহসিন। স্বর্ণ অনেক রাত পর্যন্ত বসে রইল সবাই ঘুমানোর অপেক্ষায়।
সে তাহসিনের সাথে ভালোভাবে কথা বলবে। এভাবে ভুল বুঝে রাগ করে থাকার কোনো মানে হয় না। রাত বাড়ল। কেয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। সে রাতদিন এক করে পড়ে, কোনো দিকে তাকিয়েও দেখে না। স্বর্ণ যখন বুঝল কেয়া আজ আর ঘুমাবে না, সে আস্তে আস্তে উঠে ঘর থেকে বের হল। তাহসিনের ঘরের লাইট বন্ধ। সকালের পর তার সাথে দেখাও হয়নি। ঘুমিয়ে গেল নাকি? ঘরের কাছে এসে স্বর্ণ দেখল দরজা খোলা। ভেতরে কেউ নেই। তার মানে কি তাহসিন আজ ফেরেনি? কোথায় গেছে? নিজের বাড়ি ফিরে গেছে? স্বর্ণর কেমন যেন অবশ লাগতে লাগল শরীর। সত্যি তাহসিন ফিরে গেলে তার কি হবে? প্রতিদিন হয়তো মানুষটার চেহারাটাও দেখতে পারবে না। কিন্তু কিছু না বলে কেন যাবে? তার সাথে রাগ করে চলে গেল না তো? এইটুকুর জন্য এত রাগ? স্বর্ণ তাহসিনের মোবাইলে ফোন করল। প্রথমবার ধরল না, পরের বার ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, স্বর্ণ, এত রাতে কোথায় তুমি? তাহসিন ঘুমিয়ে পড়ছিল। ফোনের শব্দে উঠেছে। স্বর্ণর মুখে তুমি সম্বোধন শুনে সে উঠে বসল। নাম্বারটা আবার দেখল। স্বর্ণই তো। তাহসিনের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, আমি তোমার তুমি হলাম কবে? স্বর্ণ লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলল। ইস, তুমি বলে ফেলেছে। সে গলার স্বর গম্ভীর করার চেষ্টা করে বলল, কোথায় তুমি বলেছি? আমি আপনি বলেছি। কোথায় আপনি? উহু, তুমি তুমি করে বলেছ। বলেছি ভালো করেছি। এবার আমার প্রশ্নের জবাব দেবেন? না। আগে তুমি আমাকে আরেকবার আগের মতো প্রশ্ন করবে, কোথায় তুমি? তারপর বলবো। পারবো না। প্লিজ। কেন বলবো? আমার শুনতে ইচ্ছে। কালকে আমাকে লয়ারের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলেন সে কথা মনে আছে? সেজন্য সরি স্বর্ণ। হঠাৎ মাথা গরম হয়ে গিয়েছিল। ভালো। নিজে ফোন করে সরি বললে একটা কথা ছিল। আমি ফোন করাই বললেন। মানে আমি নিজে কথা বলতে না আসলে সরি বলতেন না তাই তো? আসলে আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম। সময় পাইনি। বাড়িতে ফিরলে অবশ্যই তোমার সাথে কথা বলতাম। ফিরলেন না কেন? আটকে গেছি কাজে। কোথায় আটকেছেন? বন্ধুর বাসায়। কোনো বন্ধু? এই তুমি তো পুলিশের মতে জেরা করতে শুরু করে দিল। একটু জিজ্ঞেস করলেও দোষ? মোটেও না। করতেই পারো। এরকম জেরা পুলিশ ছাড়াও আরও এক জাতি করে। স্বর্ণ ভুরু কুঁচকে বলল, কারা করে শুনি? বউয়েরা করে। স্বর্ণ এত লজ্জা পেল, সে ফোন কেটে দিল। এই ছেলে এসব কেন বলে? তাহসিন এরপর কয়েকবার স্বর্ণর নাম্বারে ফোন করল। স্বর্ণ ধরল না। তাহসিন ফোন করেই গেল। স্বর্ণ গুনছে। 10বার ফোন করলেই সে ধরবে। 10বারের বার ফোন ধরে স্বর্ণ বলল, ফাজলামো করবেন না, আগে বলুন, তারপর কথা বলবো। ওপাশ থেকে শোনা গেল, আমি কি তোমার সাথে কখনো ফাজলামো করি? এত রাতে ফোন ধরেছ, তাতেই আমি খুশি। একটু কথা বললে আরো বেশি খুশি হব। গলাটা তাহসিনের না, ধ্রুবর। স্বর্ণ না দেখে রিসিভ করে ফেলেছে। এখন কি হবে? সে ফোনটা কেটে দেওয়ার আগে ছেলেটা বলল, প্লিজ কেটো না। একটু কথা বলো। তোমার কথা শুনতে খুব ভালো লাগে। কেমন মিষ্টি ভয়েস তোমার। দেখতে যেমন মিষ্টি, গলার স্বরও মিষ্টি। ইচ্ছে করে গিলে ফেলি। স্বর্ণর প্রচণ্ড রাগ হল। মাঝরাতে লুচ্চামি করার জন্য ফোন করেন? দেখে তো ভদ্রই মনে হয়। স্বভাব এত খারাপ কেন? ছেলেটা খানিকটা ভরকে গেল।
এভাবে কথা আশা করেনি। সে বলল, লিসেন স্বর্ণ, আমি তোমাকে পছন্দ করি, সেজন্যই ফোন করি। স্বর্ণ ফোন কেটে নাম্বারটা ব্ল্যাকলিস্টে দিয়ে দিল। একটু পরেই আরেকটা অচেনা নাম্বার থেকে কল এলো। এটাও ধ্রুবই। স্বর্ণ ফোনটা অফ করে দিল। এবার তাহসিন বোধহয় এর মধ্যে ফোন করে বিজি পেয়েছে। আবার ভুল বুঝবে না তো সে? স্বর্ণ একটা দীর্ঘশ্বাস ফেলল। কেয়ার ঘরে অস্থির লাগছিল। সন্ধ্যা থেকে একটানা পড়ে হাঁপিয়ে উঠেছে। সে বই রেখে নিচে গেল। এক কাপ চা খেতে হবে। নিচে নামার সময় সিঁড়িতে একটা কালো বিড়াল পড়ল। হলুদ চোখে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা থাকলেও গভীর রাতে এভাবে কালো বিড়াল দেখে কেয়ার কেমন গা ছমছম করতে লাগল। সে আস্তে আস্তে নামল। ধীরে সুস্থে সুন্দর করে এক মগভর্তি চা বানিয়ে নিল। বিড়ালটার জন্য কেমন ভয় ভয় করছে। তার মনের অপর একটা অংশ বলছে, কি ভীতু তুই। সে যে ভীতু নয় সেটা মনের অপর পাশকে বোঝাতেই মনে হলো ছাদে চলে যায়। ছাদে গেলে খোলা বাতাসে ভালোই লাগবে। কেয়া এক হাতে চা অন্য হাতে মোবাইল নিয়ে ছাদে উঠে এল। ছাদটা ইদানিং তালা দেয়া থাকে না, বাইরে থেকে লাগানো থাকে শুধু। চাঁদের আলো আজ খুব বেশি নেই, তবে তারাভর্তি আকাশ। মিষ্টি বাতাস একটু পরপর ছুঁয়ে দিয়ে যাচ্ছে। হাওয়ায় হাসনাহেনা ফুলের ঘ্রাণ। কয়েকটা বাগানবিলাসের মাঝে চেয়ার রাখা আছে। সে চেয়ারে গিয়ে বসল। বেশ লাগছে কেয়ার। এখানে না এলে আজ সত্যি মিস করত অনেক সৌন্দর্য। হুট করেই একটা তারা খসা দেখতে পেল। উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল কেয়া। আগে কখনো সে তারা খসা দেখেনি। এ সময় যা উইশ করে তাই নাকি পাওয়া যায়? কথাটা এতদিন আজগুবি লাগলেও আজ বিশ্বাস করতে ইচ্ছে হল। সে চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইল তার এই একাকিত্ব যেন ঘুচে যায়। এত সুন্দর রাতটা দেখার জন্য যেন তার পাশেও কেউ থাকে, যার কাঁধে মাথা রেখে সে প্রতিরাতে এভাবে আকাশটা দেখতে পাবে। চা খেতে খেতেও ক্লান্তিতে কেমন ঝিমুনি এসে যাচ্ছে। কিন্তু ঘুমানো যাবে না, অনেক পড়া বাকি। দুপুরের দিকে পড়া হয় না, সেই সময়টা ঘুমাবে। কেয়া ফেসবুকে লগইন করল। ফেসবুক চালানোর সময়ই হয় না। তার প্রোফাইলে একটা পুতুলের ছবি দেয়া, নামটা আসল। মাঝে মাঝে মনে হয় অন্যদের মতো ছবি আপলোড দিতে, মনের কথা দুলাইন লিখে পোস্ট করতে। কিন্তু সময় কোথায়? নোটিফিকেশনে গিয়ে দেখল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নামটা দেখে একটা ধাক্কা খেল কেয়া। জুলকারনাইন হোসেন। অবাক হয়ে চোখ বড় বড় করে নামটা দেখল সে। ঢোক গিলে প্রোফাইলে ঢুকল। হাসি মুখের ছবি দেয়া ডিপিতে। মুখটা কতদিন পর দেখল কেয়া। এখন আগের চেয়ে সুন্দর হয়েছে যেন। আগে চিকন ছিল একদম, একটু স্বাস্থ্যবান, একটু স্মার্ট হয়েছে। নিশ্চয়ই বিয়ের পর বউয়ের সাথে থেকে। বাচ্চা কাচ্চা হয়নি ওর? এতদিনে তো হয়ে যাওয়ার কথা। কত বছর যেন হলো, 4 না 5? অবশ্য অনেকে দেরি করে বাচ্চা নেয়। পুরো প্রোফাইল খুঁজেও বউ বা বাচ্চার কোনো ছবি দেখতে পেল না কেয়া। সব নিজের ছবি, কখনো একা, কখনো বন্ধুদের সাথে। কিন্তু জুলকারনাইন এতদিন পর তাকে কেন রিকোয়েস্ট পাঠালো? চিনলই বা কি করে? কেয়া রিকোয়েস্ট একসেপ্ট করবে কি করবে না ভাবতে ভাবতে করেই ফেলল। দেখা গেল ছেলেটা অনলাইনেই আছে। এত রাতে অনলাইনে কেন? বউ কিছু বলে না নাকি? কেয়াকে অবাক করে দিয়ে জুলকারনাইন সাথে সাথে মেসেজ দিল, কেমন আছো? কেয়া একবার ভাবল ডাটা অফ করে দেয়, কিন্তু পারল না।
হাতটা আপনা আপনি যেন রিপ্লাই দিল, ভালো। তুমি? এই মুহূর্তে ভালো আছি। আগে ভালো ছিলে না? না। তোমার ফাইনাল পরীক্ষা শেষ? না। চলছে। কবে শেষ হবে? এই তো এ মাসেই। আর 3টা পরীক্ষা বাকি। কেমন হচ্ছে? মোটামুটি। ভালো স্টুডেন্টদের পরীক্ষা মোটামুটি হয়? হয়। শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছিল। আবার ভেঙেও গেছে? তোমাকে কে বলল? আরহানের সাথে দেখা হয়েছিল। সে বলেছে। ওহ। তোমার কি সেজন্য মন খারাপ কেয়া? না তো। তোমার কথাগুলো আগের মতো লাগছে না। কেমন উদাস, বিষণ্ণ মনে হচ্ছে। আমার কথা শুনলে কোথায়? আমি তো লিখে দিচ্ছি। তোমার সবকিছু আমি বুঝতে পারি কেয়া। কেয়া খানিকটা অপ্রস্তুত হল। কথা ঘুরিয়ে লিখল, তোমার বউ কোথায়? এত রাতে ফেসবুকে কি করছো? জুলকারনাইন হাসির ইমোজি দিল। লিখল, বউ থাকলে তো কিছু বলবে। ওহ, বাবার বাড়ি গেছে বুঝি? হ্যাঁ। বাবার বাড়িতেই আছে। আর এই সুযোগে আমাকে মনে পড়ল? জুলকারনাইন আবারও হাসির স্টিকার দিল। তবে সাথে সাথেই সিরিয়াস হয়ে লিখল, তোমার সাথে কথা ছিল কেয়া। তোমার নাম্বারটা দেবে প্লিজ? কি দরকার? নাম্বারটা দাও, ফোনে বলছি। কেয়া নাম্বার দেবে না ভেবেও দিয়ে দিল। এটা যে তার জীবনের সবচেয়ে লুকানো দুর্বল জায়গা। নাম্বার দেয়ার সাথে সাথেই জুলকারনাইন ফোন করল। হ্যালো। কতদিন পর কণ্ঠটা শুনল। কেয়া কথাই বলতে পারল না প্রথমে। সাড়া না পেয়ে ওপাশ থেকে জুলকারনাইন বলছে, কেয়া হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ। বলো। এত রাত জেগে পড়ছিলে বুঝি? ডিস্টার্ব করলাম? না। তুমি রাত জাগছিলে কেন? বেশিরভাগ রাতেই জাগি। ঘুম আসতে চায় না। কেন? একা থাকি বলে? একা থাকো কেন? বউ কোথায় তোমার? জুলকারনাইন কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে করিনি আমি। কেয়া কথাটা ঠিক বুঝতে পারল না। কি বললে? বিয়ে করিনি। কেয়া দাঁড়িয়ে পড়ল বসা থেকে। মানে? কেন করনি? সত্যিটা বললে বিশ্বাস করবে? কি সত্যি? তোমার জন্য বিয়ে করিনি এখনো। কেয়া আসলেই বিশ্বাস করতে পারল না। সে দাঁড়ানো থেকে আবার বসে পড়ল। বলল, কি বলছো এসব? আমি তো শুনেছিলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এনগেজমেন্ট হয়ে গেছে। মেয়েটাকে তোমার সাথে ঘুরতেও দেখেছিলাম। আর তারপর বিয়ের 1 সপ্তাহ আগে ক্যান্সেল করে দিয়েছিলাম। ভালো লাগছিল না। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব ভেবেই কেমন যেন লাগছিল। মেয়েটাকে পছন্দ করার অনেক চেষ্টা করেও পারিনি। উল্টো মনে হয়েছে ভালো একটা মেয়েকে শুধু শুধু ঠকানো ঠিক হবে না। মন থেকে তাকে মেনে নিতে পারছিলাম না। কিন্তু তোমার বাবা মা? তারা তো তখনই বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, তাহলে এখনো কি করে আছেন? আমি বিয়ে করতে না চাইলে জোর করে করাতে পারবে? তাদের কথা ভেবেও বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। কেয়া কথা বলতে পারল না। তার মনে হলো স্বপ্ন দেখছে। জুলকারনাইন বলল, কেয়া, কিছু বলছো না যে? কি বলবো? জানো, যেদিন তোমার সাথে বিয়েটা ভেঙে গিয়েছিল সেদিন বিশ্বাসই করতে পারিনি এমনটা হবে। তারপর যখন শুনলাম তুমি নিজেই বিয়ে ভেঙে দিয়েছ, তখন কি অবস্থা হয়েছিল তুমি জানো না। কেয়া মনে মনে বলল, আমার অবস্থাও তুমি জানো না জুলকারনাইন। তুমি তো সবাইকে বলতে পারতে তোমার কষ্ট হচ্ছে।
আমি কাউকে বলতেও পারতাম না। এক বুক কষ্ট নিয়ে সবার সাথে হাসি মুখে থাকতে হয়েছে। কত রাত জেগেছি, ফোন হাতে বসে থেকেছি তোমার একটা ফোনের আশায়, হয়তো তুমি বলবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু তা আর হয়নি। সে মুখে বলল, এতদিনে তাহলে দেখা করনি কেন? অপেক্ষায় ছিলাম। কিসের? জুলকারনাইন বলল, তোমার সাথে দেখা করা যাবে? সব কথা বলা যেত তাহলে। ফোনে বললে শান্তি লাগবে না। ঠিক আছে। কবে দেখা করতে চাও? যখন তোমার সুবিধা হবে। আচ্ছা, আমি জানিয়ে দেব। ওকে। এখন কি করবে? পড়ব। পরশু পরীক্ষা। তাহলে পড়ো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কেয়া যখন ফোনটা রাখল তখন সূর্য উঠতে শুরু করেছে। দূরে দালানগুলির মাথায় কমলা সূর্যটা মিষ্টি আলো ছড়িয়ে উপরে উঠে আসছে। দারুণ একটা সকাল। কেয়া বসা থেকে উঠে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়াল। তার সামনে একটা কলি থেকে সদ্য লাল টকটকে গোলাপ ফুটেছে। সেই গোলাপের দিকে ঝুঁকে বলল, এই তুই আজ আমার জন্য ফুটেছিস? গোলাপটা কথা বলল না। কিন্তু কোত্থেকে একটা প্রজাপতি উড়ে এসে বসল কেয়ার হাতে। বাহ, আজকের দিনটা সত্যি ভালো। ভীষণ আনন্দের। অনেকদিন পর মনটা ফুরফুরে লাগছে। যেন আবার ফিরে গেছে সুইট 16। ভালো লাগছে কেন? সে কি এরকম কিছুর জন্যই অপেক্ষা করছিল এতদিন? তাহসিন ভোরবেলা রাজীব সাহেবের সাথে দেখা না করেই ফিরে এল। অচেনা জায়গায় থাকতে ভালো লাগছিল না। তাছাড়া গুড নিউজটা সবাইকে না দিয়ে শান্তিও লাগছিল না। বাড়িতে ঢুকে সর্বপ্রথম তার দেখা হলো আবিরের সাথে। আবিরকে খবরটা দিতেই সে প্রথমে খুব অবাক হল। তারপর খুশিতে জড়িয়ে ধরল তাহসিনকে। পিঠ চাপড়ে দিয়ে বলল, জানতাম একদিন তুই অনেক বড় হবি। ধুর, বড় কি করলাম? একটা বইই তো ছাপা হবে। সে তো কত লোকেরই হয়। কত লোক তো আর তোর মতো ভালো লেখে না রে। দেখিস তোর বই বেস্ট সেলার হবে। তাহসিন হাসল। বলল, কোথায় যাচ্ছিস এত সকালে? কাজ আছে একটা। নারায়ণগঞ্জ যাব। ও আচ্ছা, সাবধানে যাস। আবির বের হয়ে যাওয়ার সাথে সাথেই শশী এলেন হাতে খাবারের প্লেট নিয়ে। আবিরকে ডাকলেও সে শুনতে পেল না। চলে গেছে ততক্ষণে। শশী মন খারাপ করে বললেন, দেখেছিস না খেয়েই চলে গেল। কাল বলেছিল সকালে বেরোবে। তাই আমি তাড়াহুড়ো করে পরোটা করলাম। সে খেলই না। এত তাড়া কিসের বুঝি না। তাহসিন বলল, থাক, মন খারাপ করো না তো। আমারও ক্ষুধা পেয়েছে। খাইয়ে দিতে পারো। শশী হেসে তাহসিনকে নিয়ে ডাইনিং-এ বসালেন। খাইয়ে দিতে দিতে তার কাছে বইয়ের ব্যাপারটা শুনে খুব খুশি হলেন। তেল মাখা হাতেই তাহসিনের মাথায় আদর করে দিলেন। খাওয়া শেষে শশী উঠে গেলে স্বর্ণকে দেখা গেল সিঁড়ি দিয়ে নামছে হাই তুলতে তুলতে। তাহসিনকে দেখে তাড়াতাড়ি এলো। পাশে বসে বলল, হঠাৎ কাল কোনো বন্ধুর বাড়িতে ছিলেন? সে কত বন্ধুই তো আছে। তবে চিন্তা করো না, ওই বন্ধুর তোমার মতো বোন নেই। স্বর্ণ রাগ করতে গিয়েও করল না। রাতে ফোনের ব্যাপারটা নিয়ে তাহসিন যে রাগ করেনি এতেই সে খুশি। হয়তো আর ফোনই করেনি। তাহসিন বলল, একটা ভালো খবর শুনবে? শোনান। আমার লেখা গল্প বইতে ছাপা হবে। স্বর্ণ চমকে তাকাল। সত্যি? হ্যাঁ। স্বর্ণ উত্তেজনায় তাহসিনের একটা হাত চেপে ধরল। ইস, কি ভালো। তাহসিন স্বর্ণর হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল, দোয়া করো স্বর্ণ।
এই ধাপে সফল হলে অনেকগুলি স্বপ্ন পূরণ হবে। তাহসিনের চোখ দুটো উজ্জ্বল দেখাচ্ছে। স্বর্ণর ইচ্ছে হল তাকে জড়িয়ে ধরে রাখে কিছুক্ষণ। মনটা শান্ত হতো তাহলে। সে নিজের আরেক হাত দিয়ে তাহসিনের হাত দুটো শক্ত করে ধরে রইল। প্রথমবার মনে হল অনেকটা ভরসা, অনেকটা শক্তি এখান থেকেই আসছে। তাহসিনের শরীর থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ আসে সবসময়। এমন ঘ্রাণ আর কোথাও নেই। তাহসিন একটু পর নিজেই লজ্জা পেয়ে হাত ছেড়ে দিল। ভাগ্যিস কেউ নেই এখানে। দুপুরে মোহনা গোসল করতে করতে একটা বুদ্ধি পেল। সেটা কাজে লাগাতেই তাড়াতাড়ি করে চলে এল গোসল সেরে। ভেজা অবস্থায়তেই বইখাতা নিয়ে বারান্দায় গিয়ে বসল। চোখ বন্ধ করে কয়েকবার মনে মনে বলল, আমি মোহনা। আমাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। আমার জীবনটা প্রেম ভালোবাসা আবেগের জন্য নয়। সবার জীবনের থেকে আলাদা একটা জীবন হবে আমার। সবার চেয়ে বেস্ট। সেজন্য পড়তে হবে। পড়া মাথায় ঢোকাতে হবে। ভাবা শেষে সে বই খুলে বসল। আশ্চর্যভাবে কয়েকটা ম্যাথ নিমিষে করে ফেলল যেগুলো সে ভুলে গিয়েছিল। মোহনার খুব শান্তি লাগল। সে জানে তার নিজের জীবনের ওপর নিজের কন্ট্রোল সবচেয়ে বেশি। সে যেটা ইচ্ছে করে মন থেকে সেটা করতে পারে। আজ তার নতুন ইচ্ছেটা পূরণ করতেই হবে। পড়াশোনা করে যোগ্য হতে হবে। ইলোরার চেয়ে বেশি যোগ্য। যাতে কখনো না মনে হয় মাহাদি তাকে হারিয়ে জিতে গেছে। বরং নিজের কাছে প্রমাণ করতে হবে মাহাদি হেরেছে। বিকেলে একসাথে চা খেতে বসেছে স্বর্ণ, তাহসিন, কেয়া, মৌনি। তাহসিনের আজ টিউশনি নেই কোনোটা। সে সারাদিন ঘরে বসে লেখা রেডি করেছে। তার প্রচুর উপন্যাস লেখা ছিল এতদিন ধরে। তার মধ্যে খুঁজে বের করেছে কোনোটা বেশি ভালো। 5টা সিলেক্ট করে স্বর্ণকে পড়তে দিয়েছে। স্বর্ণ একটা পড়েই বলেছে, এটা দিন। একটা পড়েই বলে দিল, এত সুন্দর উপন্যাস অনেকদিন পড়িনি। এটা যে পড়বে তারই ভালো লাগবে। তুমি সবগুলো পড়ে তারপর বলবে। এত অধৈর্য কেন? অধৈর্য বললেন তো? একদিন বুঝিয়ে দেব সত্যি কতটা অধৈর্য। তাহসিন হাসতে হাসতে বলেছে, একদিনের অপেক্ষায় রইলাম। চা খেতে খেতে মৌনি বলল, কে আপু, তোমাকে আজকে অন্যরকম লাগছে। কেমন? খুশি খুশি। বাচ্চা বাচ্চা। এতদিন কেমন লাগত? বুড়ি লাগত। স্বর্ণ বলল, মৌনি এতদিনে একটা ভালো কথা বলেছে। সত্যি তোমাকে আজকে উৎফুল্ল দেখাচ্ছে গো কে আপু। কি হয়েছে বলো তো? কেয়া মৃদু হেসে বলল, কিছু না। মৌনি কি যেন বলতে যাচ্ছিল, তখনই তাহসিনের ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে কেউ হড়বড় করে অনেকগুলো কথা বলল। সবাই দেখল ফোনের কথা শোনার সাথে সাথে তাহসিনের মুখ কালো হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে গেল। হাত কেঁপে কাপ থেকে গরম চা ছলকে এসে খানিকটা তার হাতে পড়ল। কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হল না। সে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। সবাই ভয় পেয়ে গেল। কি হয়েছে? তাহসিনকে অনেকবার ডাকাডাকির পর সে সম্বিত ফিরে পেল। কয়েকবার ঢোক গিলে বলল, হসপিটালে যেতে হবে। কেন? কে হসপিটালে? আবির। আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। সবারই বুক কেঁপে উঠল। কেমন আছে আবির? কেমন আছে ভাইয়া? সবার প্রশ্নের মুখে তাহসিন জবাব দিতে পারল না কিছুই। মাথা নিচু করে শক্ত হয়ে বসে রইল। মৌনি দৌড়ে গেল সবাইকে খবর দিতে। স্বর্ণও উঠে গেল। শুধু কেয়া বসে রইল। তার চোখ লাল হয়ে আসছে। সে ঠান্ডা গলায় তাহসিনকে জিজ্ঞেস করল, আবির বেঁচে আছে তো?
অনেকদিন পর স্বর্ণ তার ডায়েরিটা নিয়ে বসল। খুব বেশি কষ্টের কথাগুলো সে ডায়েরিতে লিখে রাখে। আবির ভাইয়ার মৃত্যুটা শুধু কষ্টেরই না, ভীষণ অনাকাঙ্ক্ষিত। স্বর্ণ লিখতে শুরু করল, কিন্তু কোথা থেকে লিখবে? এমনিতে সে গুছিয়ে লিখতে পারে, এখন ঠিক আসছে না লেখা। লাল কালির কলমে গোটা গোটা অক্ষরে লিখতে শুরু করল। 12 আগস্ট 2019। সেদিনকার সকালটাও আর 5টা সকালের মতো শুরু হয়েছিল, অন্তত আমার ক্ষেত্রে। বড় মামি পড়ে বলেছেন তার নাকি সকাল থেকে অসুস্থ লাগছিল, মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা হবে। আমার তেমন কিছু লাগছিল না, উল্টো তাহসিনের সুখবরটা শুনে খুশি হয়েছিলাম কত। তাহলে কি আমার ভাইয়ার জন্য ভালোবাসা ছিল না, নাকি মায়ের মন বলে বুঝতে পেরেছিলেন মামি? সেদিন যখন খবরটা পেয়ে হাসপাতালে গেলাম, দেখলাম করিডোরে ভাইয়াকে শুইয়ে রেখে দেয়া হয়েছে, সাদা কাপড়ে গলা অবধি ঢাকা, কপালের রক্ত চুইয়ে গলা বেয়ে নেমেছে, রক্তগুলো শুকিয়ে কালো কালো হয়ে আছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট শুনে এসেছিলাম, মারা গেছে এটা তো কেউ বলেনি। তাহসিন মিথ্যে বলল কেন? সত্যি মারা গেছে ভাইয়া? আমি খুব আশা নিয়ে ভাইয়ার বুকের দিকে তাকিয়ে রইলাম। যদি ওঠানামা শুরু হয় হঠাৎ, বেঁচে ওঠে যদি, কিন্তু উঠল না। আমি আল্লাহর কাছে মনে মনে জীবনের সব ভালো কাজের বিনিময়ে ভাইয়ার জীবনটা চাইছিলাম। আমাকে নিরাশ করে দিয়ে ভাইয়ার বুকটা স্থির রইল, চোখের পাতা দুটো একটুও কাঁপল না। আমি কাঁদতে পারছিলাম না কেন যেন, বিশ্বাসই হচ্ছিল না ব্যাপারটা। বারবার মনে হচ্ছিল এরকম আসলে হচ্ছে না, হয় আমি স্বপ্ন দেখছি, নয়তো অন্য কিছু। বাড়ির আর সবার অবস্থা লেখার মতো শব্দ আমার কাছে নেই। বড় মামিকে ধরে রাখা যাচ্ছিল না, শেষমেশ ইঞ্জেকশন না দিলেও হয়তো ভাইয়াকে কবর দেওয়ার সময় চলে যেতেন সেখানে। নিজেও নেমে পড়তেন ভাইয়ার জন্য খোঁড়া মাটির ঘরে। স্বর্ণর চোখ গড়িয়ে পানি পড়তে শুরু করল। সে ডায়েরি বন্ধ করে কাঁদল, তারপর আবার চোখ মুছে মন শক্ত করে লিখতে বসল। আজ সে সব লিখবে, লিখে লিখে হালকা হবে। এই কথাগুলো বলার মতো কেউ নেই। এবার সে লালটা বদলে বেগুনি কলম দিয়ে লিখল। মোহনা পরীক্ষার ব্যাপারে জানতে নিনাদের বাড়িতে গিয়েছিল, সে জানতও না এত সব। যখন ফিরল, তখন ভাইয়ার লাশটা হলঘরের মেঝেতে রাখা, সবাই ঘিরে বসে আছে। ছোট মামি, কেয়া আপু, মৌনি সবাই শব্দ করে কাঁদছে। আমি তখনও কাঁদতে পারছিলাম না। কি আশ্চর্য! মোহনা প্রথমে হতভম্ব হয়ে গেল, ভাইয়ার মুখটা দেখে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। দাঁতে দাঁত লেগে গেল। জ্ঞান ফিরল 24 ঘন্টা পর। আপন ভাইটাকে শেষবার ভালো করে দেখতেও পারল না মেয়েটা। জ্ঞান ফেরার পর পুরো একটা দিন এক মুহূর্তের জন্যও না থেমে কেঁদেছে মোহনা। দাদুর অবস্থা হয়েছে ভয়ঙ্কর, তার চোখ দুটো লাল টকটকে হয়েছিল সেদিন। তিনিও বুঝি আমার মতো কাঁদতে পারছিলেন না। স্থানুর মতো চেয়ারে বসে ভাইয়ার মুখটার দিকে তাকিয়েছিলেন। ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন বোঝাই যাচ্ছিল। তারপর হুট করেই পড়ে গেলেন চেয়ার থেকে। মরা বাড়িতে আবার অ্যাম্বুলেন্স এলো। দাদু অবশ্য তারপর জীবিতই ফিরলেন, তবে শরীরে একপাশ প্যারালাইস হয়ে। আর সেদিন থেলে আজ পর্যন্ত একটা শব্দও মুখে উচ্চারণ করেননি। সবচেয়ে অবাক করা কাণ্ড সেদিন করেছিলাম। ভাইয়ার মৃত্যুর খবরে বাবা আর শেগুফতা আন্টি এসেছিলেন। আমার কি হল, এতক্ষণের জমানো ভয়াবহ কষ্টগুলো বাঁধ ভেঙে গেল। আমি শেগুফতা আন্টিকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। উনি বুঝিয়ে খাইয়ে দিয়ে গেলেন।
নিয়েও যেতে চেয়েছিলেন, যায়নি। সুমন এখন আর বাড়ি থেকে বের হয় না, স্কুলে যায় না। সে ভাইয়ের পড়ার টেবিলে বেশিরভাগ সময় মাথা গুজে বসে থাকে। সবার আগে এসব কিছু সামলে নিলেন বড় মামা। কি করে পারলেন জানি না, সারা জীবন তাকে শক্ত থাকতে দেখেছি, এবারও সেরকমই রইলেন। মোহনার টেস্ট পরীক্ষার আগের দিন আমাদের ঘরে এলেন। মোহনার মাথায় হাত রেখে বললেন, পরীক্ষা দিবি না? মোহনা হাঁটুতে মুখ গুজে বসেছিল। সে মাথা তুলে বলল, পরীক্ষা দিল ভাইয়া ফিরে আসবে বাবা? তাহলে দেব। মামার মুখটা শুকিয়ে গেল। চোখ দুটো পানি আটকে রাখার প্রাণপণ চেষ্টা করে শেষে সফল হল। উনি মুখ শক্ত করে বললেন, তুমি পরীক্ষা দেবে। আমি তোমাকে প্রতিদিন নিয়ে যাব, নিয়ে আসব। না বাবা, আমি দেব না, এমনিতেও কিছু পারি না। আমি বলছি দিতে, দেবে। পারা না পারা পরের বিষয়ে। মামা আসলে সবাইকে স্বাভাবিক করতে চাইছিলেন, আমিও তাই চাচ্ছিলাম। ভয়াবহ পরিবেশে হাঁপিয়ে উঠেছি ভীষণ। পরদিন মামা সত্যি মোহনাকে পরীক্ষা দিতে নিয়ে গেলেন। কেয়া আপুর অবশ্য পরীক্ষা দেয়া হয়নি। ও সারাদিন ভাইয়ার কথা বলতে থাকে। আবির ভাইয়া কেয়া আপু একসাথে বড় হয়েছে। তাদের সম্পর্কটা আমাদের চেয়েও অনেক গভীর ছিল। ভাইয়া মারা যাওয়ার 4 দিনের দিন রাতে আমি স্বপ্নে দেখলাম ভাইয়া হাসিমুখে আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমি তখন ভাইয়ার আলমারি ঠেলে চুরি করে বই নিয়ে পড়ছি। ভাইয়া আমার হাত ধরে বলল, চুরি করার কি আছে? এসব তো তোরই, তুই পড়বি। তবে সাবধান, নষ্ট করিস না। জানিস তো বইগুলো আমার কত প্রিয়। ঘুম ভাঙার পর মনে হলো ভাইয়ার বইগুলোর অনেকদিন যত্ন নেওয়া হয় না। হয়তো ধুলোর স্তর হয়ে গেছে। অথচ ভাইয়া কোনো একটা ধুলোর কোনাও লেগে থাকতে দেয়নি বইগুলোতে। এবার অ্যাক্সিডেন্টের কথা বলি। ভাইয়া ফুটপাত ধরে হাঁটছিল। দুটো একই কোম্পানির বাস পাল্লা দিয়ে আসছিল একটা আরেকটার সাথে। তার মাঝখানে আবার অন্য আরেকটা পিকআপ চলে এসেছিল। পেছনে পড়া বাসটা সামনে এগিয়ে যাওয়ার জন্য অন্ধের মতো ফুটপাথে নেমে যায়। ভাইয়া বাসের ধাক্কায় ছিটকে গিয়ে রাস্তায় পড়ে মাথার পেছনে বাড়ি লাগে। তৎক্ষণাৎ মারা যায়। লোকজন হাসপাতালে নিয়ে আসে, ডাক্তাররা বলে দেয় যা বলার। আবির ভাইয়ার মৃত্যুর দিন হাসপাতালের বাইরে ভিড় হয়ে গিয়েছিল 10-15 বছর বয়সী ছেলে মেয়ে দিয়ে। ভাইয়া আর তাহসিনের স্টুডেন্ট ছিল কিছু। ওরা ফ্রিতে তাদের পড়াতো। রাস্তার ছেলে মেয়ে তাদের আরও বন্ধু জুটিয়ে নিয়ে এসেছিল। ছেলেগুলো ভাইয়াকে শেষবার দেখতে এসেছিল। কোত্থেকে খবর পেয়েছিল কে জানে। এই অ্যাক্সিডেন্টের কোনো বিচার হয়নি। জানতাম হবেও না। বাসটা পালিয়ে গিয়েছিল। চালক নিখোঁজ। তবে সেদিন রাতে শহরে সেই কোম্পানির যতগুলো বাস ছিল সব জ্বালিয়ে দেয়া হয়েছিল। কে বা কারা কাজটা করেছে জানা যায়নি। তবে আমি জানি এটা সেই ছেলেগুলোর কাজ। প্রতিবাদের পন্থাটা ঠিক কি ভুল জানি না, তবে আমি খুব খুশি হয়েছি। তারা যদি দেশটাকে মগের মুল্লুক ভাবে তবে তাই হোক। আবির ভাইয়াকে গোসল করানোর পর শেষবার যখন মুখটা দেখানো হয়েছিল, কেন যেন তখন আর কষ্ট লাগেনি। প্রথমে রক্তমাখা বিকৃত মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছিল, কিন্তু গোসলের পর মনে হচ্ছিল মুখটা আলো দিয়ে ছেয়ে আছে। একেই বুঝি বলে ভালো মৃত্যু। দেখে যেন মনে হচ্ছিল ভাইয়া ঘুমিয়ে আছে, শান্তির ঘুম। আমার খুব ইচ্ছে হয় একবার ভাইয়ার সাথে দেখা করতে। ভাইয়া জানো, তুমি খুব ভালো। এত ভালো যে এই খারাপ পৃথিবী তোমার আলো সহ্যই করতে পারেনি। তুমি ভালো থেকো।
আর ভুলে যেও না যেন আমাদের। স্বর্ণ ডায়েরি রেখে ঘর থেকে বের হল। মোহনা কলেজে, কেয়া দাদুর ঘরে, মৌনি বোধহয় সুমনের কাছে। স্বর্ণ তাসসিনের ঘরের দিকে গেল। আজকাল তাসসিন কারো সাথে তেমন কথাবার্তা বলে না, শুধু বলে চলে যাব। যেতে পারে না খালি শশীর জন্য। যতবার তাসসিন যাওয়ার কথা বলে শশী কান্না করে বলেন, আবির তোকে হাত ধরে নিয়ে এসেছিল, তুই চলে গেলে ও অনেক কষ্ট পাবে। তোকে দেখলে আমার কষ্ট কম হয় রে, যাস না। তাহসিনের আর যাওয়া হয় না। সে ইদানিং স্বর্ণর সাথেও কথা বলে কম। ঘরে গিয়ে দেখা গেল তাহসিন ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছে জানা নেই, তবে হেসে কথা বলছে। আবিরের মৃত্যুর পর স্বর্ণ এই প্রথম তাহসিনকে হাসতে দেখল। তার মনটা খানিকটা শান্ত হল। ডায়েরিতে লেখা আর তাহসিনের হাসির জন্য বোধহয় আজ সে রাতে একটু ঘুমাতে পারবে। স্বর্ণ কথা না বলেই দরজা থেকে চলে গেল। মোহনা পরীক্ষা শেষে বের হয়ে দেখল বাবা আসেনি। এমনিতে প্রতিদিন সময়মতো চলে আসে। আজ কি হল? সে এদিক সেদিকে তাকাচ্ছে, তখনই মাহাদিকে দেখতে পেল। কোথা থেকে যেন হেঁটে আসছে। তাকে কি দেখে ফেলল? মোহনা লুকানোর চেষ্টা করল। তার ভালো লাগে না এসব। মাহাদি সেই প্রথম পরীক্ষা থেকেই তার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বাবার সাথে থাকায় পারছে না। সে হয়তো বুঝতেও পারছে না মোহনা কেন তার সাথে কথা বলছে না। সুযোগ পেলেই এখন চেপে ধরবে তাকে সব বলার জন্য। উফ, কি যন্ত্রণা! মোহনা মনে মনে বাবাকে ডাকতে লাগল। ভিড়ের মধ্যে হঠাৎ তার হাতে হ্যাচকা টান পড়ল। একটা হাত তাকে টেনে নিয়ে গেল ভিড় বাঁচিয়ে বাইরে। মোহনা তাকিয়ে দেখল বাবা। শাস্তির নিঃশ্বাস ফেলল। পেছনে তাকিয়ে দেখল মাহাদি দাঁড়িয়ে। তার দিকেই চেয়ে আছে, চোখমুখ শক্ত। মোহনা দ্রুত দৃষ্টি সরিয়ে বাবার সাথে চলে এল। রিকশায় বসে মাহাদির কথা ভাবতে গিয়েও পারল না। এখন মাহাদির কষ্টের চেয়ে অনেক বেশি কষ্ট ভাইয়ার জন্য। এটা কি হয়ে গেল? ভাইয়াকে কখনো বলাও হয়নি, ভাইয়া অনেক ভালোবাসি তোমাকে। কেউ কি কখনো জানত মোহনা তার জীবনের প্রতিটা পরীক্ষা, প্রতিটা কষ্টের সময় ভাইয়ার কথা মনে করে সাহস পেয়েছে? ভাইয়াকেও জানানো হল না, আর হবেও না। মোহনার চোখ ভিজে গেল। চোখ মোছা আর নাক টানার শব্দে বাবা তাকালেন মোহনার দিকে। রিকশা থামিয়ে বললেন, চল আইসক্রিম খাই। ছোটবেলায় ওই দোকানের আইসক্রিমের জন্য প্রতিদিন বায়না করতি মনে আছে? রাত 11:26। স্বর্ণ শুয়ে আছে, হাতে মোবাইল। ফেসবুকে একটা কষ্টের গান পেয়ে এসে গানটা নিজের ওয়ালে শেয়ার করল। আর তার একটু পরেই মেসেঞ্জারে ধ্রুবর মেসেজ এলো, খুব খারাপ আছো? স্বর্ণ সিন করে রেখে দিল। ধ্রুব আবার লিখল, যে চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে কি লাভ? স্বর্ণ এবারও উত্তর দিল না। তুমি ভাবো তো, এই দূষিত বায়ুতে নিঃশ্বাস নিয়ে, এই ট্রাফিক জ্যামের শহরে, ভেজাল খাবার খেয়ে, রোজকার জীবন্ত দুঃস্বপ্ন দেখে ভালো আছো তুমি? তার চেয়ে যে চলে গেছে, সে বেঁচে যায়নি বলো? সে হয়তো জান্নাতের বাগানে বসে হুড়পড়ি দেখে মুগ্ধ হচ্ছে। স্বর্ণর কেন যেন ভালো লাগল কথাটা। মনটাও ভালো হয়ে গেল। সে লিখল, আবির ভাইয়া মনে হয় না হুড়পড়িদের দিকে তাকাবে। যা লাজুক ছিল। ধ্রুব বুঝতে পারল স্বর্ণ এখন কথা বলবে। সে লিখল, আরে তাকাবে তাকাবে। কোনো দিন হয়তো পৃথিবীর মেয়েদের দিকে ভালো করে নজরই দেয়নি। দিল চোখ আটকে যেত যেখানে সেখানে। তারপর রাত বিরাতে মেসেঞ্জারে প্রেয়সীকে নক দিয়ে ডিস্টার্ব করত। সবাই আপনার মতো নাকি?
আমি খুব খারাপ? মোটামুটি খারাপ। তাও ভালো। মোটামুটি বলে বুঝি মেসেজের উত্তর পেলাম? হুম। কি করছো? শুয়ে আছি। আমিও। জানতে চেয়েছি? না, আমি বেশি ভদ্র। প্রশ্নের আগেই উত্তর দেই। স্বর্ণ হাসির ইমোজি পাঠালো। কবিতা শুনবে? কে শোনাবে? আমি। সদ্যই লিখেছি। গরম গরম কবিতা। শোনাতে পারেন। কল দেই? রাগ করবে না তো? না, করব না। ধ্রুব স্বর্ণকে ফোন করল। কবিতা হলো, গান হলো, গল্পও হলো। একটা সময় স্বর্ণ ফোন কানে নিয়েই ঘুমিয়ে গেল। ধ্রুব কলটা না কেটে ধরে রাখল সকাল পর্যন্ত। ফজরের আজানের পর রেখে দিল। মেয়েটাকে তার এত ভালো লাগে কেন বুঝতে পারে না মাঝে মাঝে। এই যেমন এখন দেখতে ইচ্ছে করছে। না দেখলে মরে যাবে এমন মনে হচ্ছে। আজ শুক্রবার। ভার্সিটিতে দেখা হবে না। আচ্ছা, একবার স্বর্ণর বাড়ি যাবে? চেনেই তো। শুধু বাইরে থেকে ঘুরে আসবে। যদি একবার দেখা হয়ে যায়। ধ্রুব জামাটা বদলে বের হয়ে গেল। গন্তব্য স্বর্ণর বাড়ি। তাহসিন সারারাত ঘুমাতে পারেনি চিন্তায়। তার অনেকগুলো টাকা প্রয়োজন। বাড়ি থেকে বের হওয়ার পর এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করেছিল। সেই টাকা চেয়েছে সে। টাকার পরিমাণ অত বেশি নয়, তবে সে ওই টাকাই এখন কোথা থেকে জোগাড় করবে? মাসের মাঝামাঝি। টিউশনের টাকা বেশ কিছু খরচ হয়ে গেছে। একটা সময় সে এর চেয়ে বেশি টাকা পকেটে নিয়ে ঘুরত। আর আজ রেহান ইমিডিয়েটলি টাকা চেয়েছে। দুদিনের মধ্যেই। তাহসিন বলতে পারেনি যে তার পক্ষে দেয়া সম্ভব না। তার আরও বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে রেহান তার অবস্থা খুব ভালো করে জানা সত্ত্বেও এটা করছে। আসলে সময় বদলে গেলে মানুষ বদলাতে একটুও সময় নেয় না। আজ তার আবার টাকা হলে তার জন্য জীবন দিয়ে দেয়া বন্ধুর অভাব হবে না। সবাই তো আর আবির হয় না। আর আবিররাও স্বার্থপরের মতো চলে যায় সব ছেড়ে। ঘরে শুয়ে অস্থির লাগছে। তাহসিন ছাদে চলে গেল। ভোর হচ্ছে। আকাশটা সোনালি আলোতে ভেসে যাচ্ছে। আগে ভোরবেলা উঠতে পারত না কখনো সে। দেরি করে উঠলেও কেউ বকত না। মাঝে মাঝে ভোর দেখার ইচ্ছে হলে কত যুদ্ধ করতে হতো নিজের সাথে। আর আজ প্রায়ই তার সূর্য ওঠা দেখে সকাল শুরু হয়। বাবা মা তাকে একটা নরম মাটির ঢেলা বানিয়ে আগলে রেখেছিলেন। এখন সে পুড়ছে। পুড়ে পুড়ে শক্ত ইট তৈরি হচ্ছে। পৃথিবীটার জ্বালাময়ী চেহারা আজ সে চিনতে পারছে আস্তে আস্তে। এই ইট দিয়েই ইমারত গড়তে হবে। ছুঁয়ে দিতে হবে আকাশটা। তাহসিন হঠাৎ লক্ষ্য করল, বাড়ির আশেপাশে একটা ছেলে ঘুরঘুর করছে। দেখে ভদ্র মনে হয়। চুলদাড়ি একটু বড়। কবি কবি ভাব। এর এই বাড়িতে কি দরকার? ছেলেটা অনেকক্ষণ জানালাগুলোর দিকে তাকালো। ভেতরে উকিঝুঁকি মারার চেষ্টা করল। তারপর বোধহয় না পেরে ফোন করল কাউকে। তাহসিন অবাক হয়ে দেখল একটু পর স্বর্ণ বাড়ি থেকে বের হয়ে এসেছে। ছেলেটাকে কিছু বলে বিদায় করে আবার ভেতরে ঢুকে গেল। তাহসিনের পা কেমন কাঁপতে লাগল। স্বর্ণ গতরাতে ফোন ধরেনি। তাহসিন রাত 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত স্বর্ণর ফোন বিজি পেয়েছে। সে বুঝতে পারছে না, তার এই ঠিকানাটাও কি নড়বড়ে হয়ে গেল। মোহনা জোরেশোরে এইচএসসির প্রস্তুতি নিচ্ছে। সারাদিন বইয়ে মুখ ডুবিয়ে বসে থাকে। কোচিংয়েও যায়, তবে কাউকে না কাউকে সাথে নিয়ে। তাই মাহাদির সাথে কখনো দেখা হয়ে গেলেও কথা হয় না। দুপুরবেলা সে খাটে বসে পড়ছিল। হঠাৎ নীনা এলো তার ঘরে। পাশে বসে বলল,
পড়তে পড়তে বুড়ি হয়ে যাবি। একটু বইটা রাখো। মোহনা বইটা উল্টো করে পাশে রেখে নীনার দিকে তাকালো। তুই হঠাৎ এলি যে? নীনা কথা না বাড়িয়ে মোহনার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। মোহনা চিঠি দেখেই বুঝতে পেরেছিল প্রেরক কে হতে পারে। সে একদম শেষে চোখ বুলিয়ে নিশ্চিত হল ব্যাপারটা। তারপর নীনাকে চিঠিটা ফেরত দিয়ে বলল, এসব আহ্লাদি করার আমার সময় নেই। তাকে বলে দিবি আমি ব্যস্ত থাকি তাই কথা বলি না। সময় পেলে দেখা করব তার সাথে। ফালতু কথা বলিস না তো। ব্যস্ত কোথায় তুই? একটু কথা বললে কোনো মহাভারত অশুদ্ধ হবে? ভাইয়া তো বলল তোদের নাকি ঝগড়াও হয়নি। তাহলে এমন করছিস কেন? এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুই চিঠিটা অন্তত পড়। ভাইয়া অনেক কষ্ট পাচ্ছে। এতই কষ্ট তার? তাহলে আমি অসুস্থ ছিলাম, ভাইয়া মারা গেল, সে একটা বার এলো না কেন? আসেনি সে কথা কে বলল তোকে? এসেছিল, তবে তোর সামনে পড়েনি। তুই যে কয়দিন হাসপাতালে ছিলি, উনি প্রতিদিন গিয়ে দূর থেকে দেখে এসেছেন। শুধু তোর সাথে বাড়ির লোক সবসময় থাকায় সামনে যেতে পারেনি। তোর জন্য সে এখানে পড়ে রয়েছে। নইলে এ মাসেই তার কানাডা চলে যাওয়ার কথা ছিল। তাই নাকি? ভালো তো। মোহনা ঠোঁট উল্টে তাচ্ছিল্যের হাসি হাসল। চিঠিটা পড় প্লিজ, নইলে আমাকে হাজারটা প্রশ্ন করবে এখন গেলে। মোহনারও ভীষণ ইচ্ছে হচ্ছিল চিঠি পড়ে দেখার। তবে সে নীনার সামনে অনিচ্ছা ভাব নিয়ে চিঠিটা খুলল। প্রিয় মোহনা, কেমন আছো? কি হয়েছে তোমার? আমি কি অন্যায় কিছু করে ফেলেছি? নাকি আমি খুব খারাপ মানুষ যার সাথে কথাও বলা যায় না? আচ্ছা, তুমি কি প্রতিশোধ নিচ্ছ আমার ওপর? তোমার বাবার সাথে আমার বাবা যেটা করেছিলেন সেটার জন্য? কিন্তু তাতে আমার কি দোষ বলবে? আমি নিজেই ছোট ছিলাম, আর আমাদের বন্ধুত্বে তো কোনো দাগ লাগেনি কখনো। তবে একবার শুধু আমার অপরাধটা বলে যাও নিজের মুখে, আমি আর কখনো তোমার সামনে আসব না, কথা দিলাম। মাহাদি। মোহনার চোখমুখ শক্ত হয়ে গেল যেন। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল নীনার দিকে। নীনা মোহনার হাত ধরে ঝাঁকি দিয়ে বলল, কিছু বলবি? হ্যাঁ, একটু অপেক্ষা কর। মোহনা একটা কাগজে লিখল, তোমার বাবা যেমন আমার বাবাকে ঠকিয়েছিল, তেমনি তুমিও আমাকে ঠকিয়েছ। আমার ভালো মানুষ বাবা সেদিন কাউকে কিছু জানতে না দিয়ে পালিয়ে এসেছিল। আমিও তোমার থেকে পালানোর চেষ্টা করছি। আমার জীবনে আর তোমাকে না দেখলেই খুশি হব। কাগজট ভাঁজ করে নীনার হাতে দিয়ে বলল, এটা মাহাদিকে দিবি। নীনা চিঠি নিয়ে চলে গেল। মাহাদি অস্থিরভাবে পায়চারি পড়ছিল। নীনাকে আসতে দেখে এগিয়ে গেল। নীনা চিঠিটা মাহাদিকে দিল। মাহাদি চিঠি পড়ে অবাক হয়ে গেল। কি বলতে চাইছে মোহনা? সে তাকে কখন ঠকাল? মাহাদি নীনাকে বলল, আরেকটু কষ্ট করবে? আমি আরেকটা চিঠি দেব। সেটা কালকে মোহনাকে কোচিংয়ে গেলে দেবে। আচ্ছা। মাহাদি কাগজ কলম নিয়ে চিঠি লিখতে শুরু করল। এর মধ্যে তার কাছে ফোন এল। ফোন ধরে কথা বলে নিল মাহাদি। কথার ধরন নীনার কাছে কেমন যেন ঠেকল। সে মাহাদিকে জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, করো। একটু আগে কে ফোন করেছিল? ওহ, আমার গার্লফ্রেন্ড। নীনা মোটামুটি একটা চিৎকার দিয়ে বলল, গার্লফ্রেন্ড মানে? মানে বোঝ না নাকি? তাহলে মোহনা আপনার কি হয়? মাহাদি ভুরু কুঁচকে বলল, বন্ধু। কিন্তু আমি তো জানতাম ও আপনার গার্লফ্রেন্ড।
মাহাদি হেসে ফেলে বলল, সেরকম কিছু না। আমাদের সম্পর্কটাই একটু অন্যরকম। বাইরে থেকে দেখলে যে কারো এটাই মনে হবে। মোটেও না। মোহনা আপনাকে ভালোবাসে। হ্যাঁ, বাসে। তবে সেটা বন্ধু হিসেবে। আমরা অনেক ছোটবেলার বন্ধু। উহু। সে আপনাকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবে? হোয়াট? ইস। শি হ্যাজ ডিপ ফিলিংস ফর ইউ। মাহাদির মুখটা হা হয়ে গেল। মস্তিষ্ক আপনা আপনি কাজ করতে শুরু করেছে। মিলতে শুরু করেছে পাজলের টুকরেগুলো। মোহনা ঠিক সেদিন থেকেই তার সাথে অন্যরকম ব্যবহার করছে যেদিন সে ইলোরার কথা জানতে পেরেছে। তার মানে কি সত্যি মোহনা তাকে বন্ধুর চেয়ে আলাদা ভাবে? মোহনা তার বন্ধুত্বটাকে অন্যভাবে নিয়েছিল। মাহাদি ধপ করে মাটিতে বসে পড়ল। ভীষণ খারাপ হয়ে গেছে ব্যাপারটা। আজ তাহসিন সারাদিন বাড়িতেই ছিল। তবে স্বর্ণর সাথে কথা বলেনি। স্বর্ণ কয়েকবার কথা বলতে গেছে, তাহসিন এড়িয়ে গেছে তাকে। স্বর্ণ আজকাল বুঝতে পারে না ছেলেটাকে। এমন কেন হয়ে গেছে সে? অবহেলা সহ্য হয় না স্বর্ণর। সে নিজেও আর আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। রাতে ওর ঘরে যাওয়ার ইচ্ছে হলেও নিজেকে আটকে রাখল। অভিমান জমেছে। সেগুলো তাহসিন দূর করবে, তারপর কথা। এত ভাব কিসের? শুয়ে পড়ার পর ধ্রুব ফোন করল। স্বর্ণ ধরেও ফেলল। কথা হলো অনেক। ধ্রুবর সাথে কথা বলতে স্বর্ণর খারাপ লাগে না এখন। বরং ভালোই লাগে। ছেলেটা মন খারাপ ভালে করতে জানে। তাছাড়া কবিতাও আবৃত্তি করে দারুণ। তাহসিন ঠিক 12:30টায় স্বর্ণকে ফোন করল। বিজি আসছে। সে একটু পর পর ফোনে ট্রাই করে গেল। প্রত্যেকবারই এক উত্তর এলো। সে সিগারেট ধরালো একটা। এই জীবন তাকে আরো বড় একটা ধাক্কা দিচ্ছে। এটাও সহ্য করতে হবে। চোখ দুটো লাল হয়ে গেছে তার। তবে পানি আটকে রেখেছে। আবিরকে কবরে রেখে আসার পর সে কান্না করতে পারেনি আর বহু চেষ্টা করেও। কি যেন শক্ত হয়ে থাকে বুকের ভেতর। বাইরে ঠেলে আসতে চায়, কিন্তু পারে না। পরদিন টিউশনি থেকে ফেরার পথে রেহান ফোন করল। আবির তাকে অনুরোধ করে বলল তার কাছে টাকা নেই। আরেকদিন যেন সময় দেয়া হয়। রেহান বুঝি দয়াপরবশ হয়ে একটা দিন সময় বাড়াল। তাহসিন কোথাও টাকা জোগাড় করতে পারল না। শুকনো মুখে বাড়ি ফিরল বেশ রাত করে। শশীর সামনে পড়ে গেল ঢুকেই। শশী কিছু বললেন না। শুধু চেয়ে দেখলেন একবার। রাতে তাহসিন খেতে গেল না। শশী শোবার আগে তাহসিনের ঘরে গেলেন খাবার নিয়ে। তাহসিন ঘর অন্ধকার করে চেয়ারে বসেছিল। ঘর থেকে সিগারেটের গন্ধ আসছে। শশী ধমক দিয়ে বললেন, এসব ছাইপাশ খাস তুই? ছি। সরি আন্টি। শশী আঁচল দিয়ে নাক ঢেকে বললেন, জানালা খোল। কি গন্ধ? তাহসিন জানালা খুলে দিল। শশী খাবারটা নিয়ে তাহসিনের সামনে বসে বললেন, এবার ভালো কিছু খা। শরীরের কি হাল হয়েছে দেখেছিস? আয়নায় নিজের মুখ দেখিস তুই? তাহসিন কিছু বলল না। শশী বললেন, হা কর। খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে শশী চলে যাবে, তখন তাহসিন বলল, একটু বসবেন আন্টি? শশী বসলেন। তাহসিন ফ্লোরে বসে শশীর পায়ে মাথা রেখে বলল, আমার খুব কষ্ট হয় আন্টি। আমি আর পারছি না নিতে। শশী তাহসিনের মাথায় হাত বুলিয়ে কেঁদে ফেললেন। চোখের পানি আবার মুছে ফেললেন দ্রুত। বললেন, আমাকে সব বলতে পারিস। কি হয়েছে তোর? তাহসিন সব খুলে বলল।
টাকার কথা, স্বর্ণর কথা। শশী এবার তাহসিনকে উঠিয়ে পাশে বসালেন। তার হাত দুটো ধরে বললেন, আমি এ ব্যাপারে তোকে কোনো সাহায্য করব না। এই কষ্ট তোকে একাই পার করতে হবে। শুধু একটা কথা মনে রাখবি, জীবনে দুটো বিশ্বাস খুব দরকার। একটা নিজের ওপর বিশ্বাস, অন্যটা ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস তোকে জীবনটা গড়ে তুলতে সাহায্য করবে, আর ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস তোকে জীবনে ভালোভাবে বাঁচিয়ে রাখবে। চলবে।